ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সব খবর সবার আগে আপনার কাছে দ্রুত তার সহিত পৌঁছে যায়। তো আজকে বেশ কিছু খবর নিয়ে আজকে আলোচনা করবো। আজকে মেনলি দুটো টপিক নিয়ে আলোচনা করবো। লেটেস্ট কেস আপডেট, যেটা কিনা 5% মামলা, যে 14টি কেসের শুনানি আজ হাইকোর্টে হওয়ার কথা ছিল, সে বিষয়ে আজকে পূর্ণাঙ্গ একটি রিপোর্ট আকারে আজকে আমরা এই পুরো ভিডিওতে আমরা ব্যাপারটাকে বলবো যে কি হতে চলেছে বা কী হলো আজকে, সে সম্পর্কিত বিষয়ে আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাটার, যেটা কিনা ডিভিশন বেঞ্চ 42,949 প্যানেল প্রকাশ মামলার চূড়ান্ত শুনানির দিন কিন্তু মোটামুটিভাবে ধার্য হয়ে গেল। তো সে সম্পর্কে বিষয়ে আমরা আলোচনা করব। এই প্যানেল প্রকাশ মামলা আমরা এর আগে জেনে এসেছি যে দুটি অর্ডারের রেসপেক্ট হয়, সেগুলো নিয়ে মানে দুটি আলাদা আলাদা সিঙ্গেল বেঞ্চ যথাসময় দুটো আলাদা আলাদা অর্ডার দেয় প্যানেল পাবলিকেশন বা প্যানেল প্রোডাকশনের। সেই সম্পর্কিত বিষয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক ভিডিওটা। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 5% মামলার 14টি কেসের শুনানিতে আজ হাইকোর্টে কী হলো। তো তার লেটেস্ট আপডেট, কোনো মিনমিন করে কোনো কথাবার্তা নয়, যেটা সত্যি সেই সত্যটাই সবার সামনে তুলে ধরবো। তাতে যদি ভিউজ বাড়ে তো বাড়বে, আদারওয়াইজ না বাড়লে কিছু করার নেই। তো 14টি কেসের শুনানি কিন্তু আজ হয়নি হাইকোর্টে। তার কারণ আজকে 13 নম্বর কোর্ট কিন্তু বসেনি, অর্থাৎ জাস্টিস রাজেশেখর মান্তা মহাশয়ের কোর্ট কিন্তু আজকে বসেনি। কারণ ডিভিশন বেঞ্চে আগের থেকেই জাস্টিস তপব্রত চট্টোপাধ্যায়ের সাথে তার আজকে ডিভিশন বেঞ্চ ছিল। তো সেক্ষেত্রে কোর্ট নাম্বার 11-তে তিনি আজকে সারাদিন দুটো হাফেই করেছেন। তো তিনি কিন্তু এই যে মামলাগুলো আজকে ওনার কোর্টে সিঙ্গেল বেঞ্চের মামলাগুলো ছিল সেগুলো আজকে শুনানি হয়নি। পরবর্তী শুনানি এই যে 14টি মামলা 5%-এর, সেই 14টি শুনানি কিন্তু আগামী সোমবার হতে চলেছে। এবং আমাদের ইউটিউব চ্যানেলের যেটুকু আমরা আলোচনা বুঝি বা কেস সম্পর্কে যতটুকু ধারণা আছে, তাতে করে এই 14টা কেসের কী হতে চলেছে, 5% যে মূল মামলা সেই মামলা না শুনে এই যে আলাদা করে 14টা কেস লিস্টেড হলো, এর পরবর্তী সোমবারে কী হতে চলেছে তার একটা সম্ভাব্য বিষয় যদি আমরা সামনে রাখি, সেটা হলো এই 14টি মামলা আলাদাভাবে শ্রী জয়শেখর মান্তা মেবি হয়তো শুনবেন না। তার কারণ হচ্ছে যেহেতু মূল মামলা একটা রয়েছে, তো মূল মামলার পরে এগুলো তার পারস্পরিক নানান রিট অ্যাপ্লিকেশনগুলো হয়েছিল। সেক্ষেত্রে যদি সোমবার কেসটা ওঠে, মেবি এটাই হতে চলেছে যে তিনি এই মামলাগুলো ছেড়ে দেবেন, যেমনটা 5% মামলা মূল মামলাটা ছেড়ে দিয়েছিলেন। অর্থাৎ তিনি তার বেঞ্চ থেকে এগুলো রিলিজ করে দেবেন, সেগুলো প্রধান বিচারপতির কাছে যাবে এবং একসাথে সমস্ত মামলাটা আবার কিন্তু কোনো একটা নতুন বেঞ্চ পাবে, বা অথবা যে বেঞ্চ এতদিন ধরে শুনেছিল অর্থাৎ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বেঞ্চে স্যারের বেঞ্চ, তো সেই বেঞ্চে আবার পুনরায় ফিরে যেতে পারে। দুটো সম্ভাব্য আছে, একটি নতুন বেঞ্চ অ্যাসাইন করতে পারে প্রধান বিচারপতি, আর সেক্ষেত্রে যদি এটা না হয় তাহলে আবার পুরনো যে বেঞ্চে মামলাগুলো শুনানি চলছিল সেখানে আবার তো শুনানি চলবে। তো এই মামলা আলাদা করে কিন্তু হিয়ারিং আর হবে না। এটাই ছিল ওই রিলেটেড খবর, অর্থাৎ 5% অ্যাডিশনাল প্যানেল মামলার যে 14টি রিট অ্যাপ্লিকেশন হয়েছিল তার খবর হচ্ছে এটাই হতে চলেছে আগামী সোমবার সম্ভবত। এবার আমরা চলে আসি পরের খবরে। ডিভিশন বেঞ্চে 42,949 যে প্যানেল প্রকাশের মামলার একটা চূড়ান্ত তারিখ বা চূড়ান্ত শুনানির একটা সম্ভাবনা তারিখ কিন্তু একটা উঠে আসছে। সেটা কবে না, সেটা হচ্ছে 5ই মার্চ 2024, সেটা কিনা মঙ্গলবার। আমরা জানি গ্রুপ বি ম্যাটার জাস্টিস সোমেন সেনের বেঞ্চ থেকে পরবর্তী ক্ষেত্রে সেই বেঞ্চ রোস্টার অনুযায়ী চেঞ্জ হয় এবং সেটা জাস্টিস তপব্রত চট্টোপাধ্যায়ের বেঞ্চে কিন্তু এই মুহূর্তে গ্রুপ বি ম্যাটারগুলো শুনানি চলছে। তো সেখানে প্যানেল প্রকাশের অর্থাৎ 42,949 প্যানেল প্রকাশের মামলার কিন্তু ডেট মোটামুটি 5ই মার্চ এটা ফিক্সড হয়ে আছে অ্যাকচুয়ালি। তো এই প্যানেল প্রকাশের বিষয় সম্পর্কে একটু বুঝতে গেলে একটু পিছনের হিস্ট্রি জানার দরকার আছে। দুটো বেঞ্চ, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যারের বেঞ্চ এবং জাস্টিস অমৃতা ম্যাডামের বেঞ্চ, দুটো বেঞ্চে দুটো আলাদা আলাদা রিট অ্যাপ্লিকেশন। অমিতা ম্যাডামের বেঞ্চে রমেশ মালিক এবং জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বেঞ্চে সেটা হচ্ছে মৌটুসী রয়। দুটো মামলা দুটো রিট অ্যাপ্লিকেশনের বেসিসে দুভাবে কিন্তু আমাদের একটা প্যানেল প্রোডাকশন, যেটা অমৃতা ম্যাডামের বেঞ্চে হয়, এবং ওবিসি বেঞ্চ পাবলিকেশনের কথা বলা হয়। তো সেক্ষেত্রে এই দুটো মামলার রেসপেক্টে ডিভিশন বেঞ্চে তখন বোর্ড আপিল করে। তো সেই আপিলে কী আছে, তার অর্ডারে লেটেস্ট অর্ডার কী আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সেটাতে আমি ছোটো করে বলে দিই, যেটা রমেশ মালিকের হয় সেক্ষেত্রে সেই রিট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু আমি একটু দেখিয়ে দিতে চাইছি যে 5% মানে 5 তারিখে কীভাবে মেনশন আছে। দেখো, রমেশ মালিক কেস নাম্বার হচ্ছে ম্যাট নাম্বার হচ্ছে 2444/2023, যেটা কিনা রমেশ মালিক ভার্সেস দ্য বোর্ড অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এই ম্যাটারটাও ডিভিশন বেঞ্চে আছে, জাস্টিস সোমেন সেনের বেঞ্চে, এবং তোমরা প্রত্যেকেই জানো যে তখন জাস্টিস সোমেন সেন এই মামলার কিন্তু স্টে দিয়ে দেয় যে একটা ফার্দার একটা টাইম সার্টেন টাইম পর্যন্ত এইখানে প্যানেল প্রোডাকশন করা যাবে না,
এবং এই মামলা নিয়ে যথেষ্ট জলঘোলা হচ্ছে হাইকোর্টে, সেগুলো নিয়ে আমি যাচ্ছি না। তো এই মামলার কিন্তু মোটামুটিভাবে স্টে দিয়ে দেয় বা আনটিল ফার্দার অর্ডার পর্যন্ত এই প্যানেল প্রোডাকশন বা প্যানেল ম্যাডাম দেখতে পারবে না, জাস্টিস অমিতা ম্যাডাম দেখতে পারবে না, তার উপরে স্টে থাকে। তো এইটা হচ্ছে তোমার রমেশ মালিক মামলার একটা ব্যাপার। তো সেই মামলায় নতুন বেঞ্চ আসার পরে এই মামলাটা কিন্তু কোর্ট নাম্বার 11-তে কিন্তু আবার মেনশন করা হয়, অর্থাৎ জাস্টিস তপব্রত চট্টোপাধ্যায়ের বেঞ্চে কিন্তু এই মামলাটা আবার ওঠে। এবং ওঠার পরে দেখো তোমরা ডেটটা দেখতে পারবে যে 6/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 6 তারিখে কিন্তু এই বছরই মামলাটা আবার ওঠে। সেখানে পর্ষদের তরফ থেকে LK গুপ্ত স্যার ছিলেন, মানে লক্ষ্মীকান্ত গুপ্ত স্যার ছিলেন, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন হচ্ছে তোমার রেসপন্ডেন্ট বা পিটিশনারদের পক্ষ থেকে, মানে রমেশ মালিকের পিটিশনার পক্ষ থেকে। সেখানে আরও সুদীপ্ত দাশগুপ্ত, অর্কনন্দীরা, আরও অনেক অ্যাডভোকেট ছিল। তো সেই মামলায় ডিভিশন বেঞ্চ কিন্তু রীতিমতন শোনে ব্যাপারটা, মানে নতুন ডিভিশন বেঞ্চের কথা বলছি, কিন্তু পুরনো ডিভিশনের বেঞ্চে কিন্তু স্টে ছিল বা আনটিল ফার্দার অর্ডার পর্যন্ত প্যানেল প্রোডাকশন করা যাবে না, এই বিষয়টা ছিল। তেমনি এই বেঞ্চ একটা ডিরেকশন দেয়। তো সেই বেঞ্চের ক্ষেত্রে এই বেঞ্চে যখন শুনানিটা চলে, তখন এর যে কানেক্টেড অ্যাপ্লিকেশন 1 অর্থাৎ ক্যান 1 2023 যেটা বোর্ড ফাইল করেছিল, তার অপোজিশন ফাইল করে হচ্ছে আমাদের এই রমেশ মালিক মামলার যারা পিটিশনার তাদের তরফ থেকে। তো মিস্টার বিকাশ চন্দ্র ভট্টাচার্য, লার্নেড সিনিয়র অ্যাডভোকেট, অ্যাপিয়ারিং ফর দ্য রিট পিটিশনার্স রেসপন্ডেন্ট, প্রেয়ার্স ফর দ্য লিভ টু ফাইল অ্যান্ড affidavit in opposition to the applicant being CAN 1 of 2023 filed on behalf of the appellants। অর্থাৎ বোর্ডের বিপক্ষে তারা কিন্তু একটা অপোজিশন ফাইল করে এবং সেই অপোজিশন 2 সপ্তাহের মধ্যে দুজনকে এক্সচেঞ্জ করার কথা বলে, এবং সেই ম্যাটারটা কিন্তু 5ই মার্চ এবং 5ই মার্চে এই মামলাটা ফিক্সড হয়। এবং যে অর্ডারটা থাকে প্যানেল প্রোডাকশনের যে অর্ডারটা, অর্থাৎ জাস্টিস অমৃতা ম্যাডামের যে অর্ডারটা ছিল, তার অর্ডারটা বেস করে এই ডিভিশন বেঞ্চ, আগের ডিভিশন বেঞ্চে যে অর্ডারটা ছিল যে মার্চ মাস পর্যন্ত স্টে থাকবে প্যানেল প্রোডাকশনের উপর, সেই স্টেটা রেখে দেয়। কিন্তু তার সাথে একটা জরুরি কথা থাকে, অর আনটিল ফার্দার অর্ডার হুইচ এভার ইজ আর্লিয়ার। ঠিক আছে, তো অর্থাৎ হচ্ছে এখানে যেটা আগে হবে, যদি তিনি কিছু অর্ডার চেঞ্জ করতে চান এই 5 তারিখে, যে না আমি স্টে তুলে দিলাম, দেন প্যানেল পর্ষদকে বোর্ডকে দিতেই হবে, বা তারা সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারে, অথবা মার্চের শেষ পর্যন্ত কিন্তু এই প্যানেল প্রোডাকশনের উপর স্টে থাকছে। তো এইটা হচ্ছে মোটামুটি রমেশ মালিক ম্যাটারের গল্প, যেটা কিনা আগামী 5 তারিখে শুনানি হতে চলেছে। এবার চলেছি প্যানেল প্রকাশের সেকেন্ড যে একটা মামলা ছিল মৌটুসি রয়, যার কেস নাম্বার WP 18,227 সামথিং বগেরা ছিল কিছু একটা, আমরা পেয়ে যাবো এখানে, এর মধ্যেই আছে। তো দেখো মৌটুসি রয়, যেটা কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার তিনি অর্ডারটা করেছিলেন, সেখানে কি হয়, এটার উপরে স্টে আছে, এটার উপরেও পর্ষদ ডিভিশনের জাস্টিস সোমেনশনের বেঞ্চে যায়, সেখানে স্টে থাকে। কিন্তু ডিভিশন বেঞ্চের জাজমেন্ট তখনও আসেনি, শুনানি পর্ব মানে শুরুও হয়নি। সেই তার মধ্যেই কিছু শিক্ষক শিক্ষিকারা 42,949 প্যানেলের যাতে প্রকাশিত না হয় প্যানেলটা, তার জন্য তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়, এবং সেখান থেকে তারা একটা খুব ভালো, তাদের পক্ষে একটা খুব ভালো অর্ডার তারা সুপ্রিম কোর্ট থেকে নিয়ে আসে। সেখানে তারা এরকমভাবে অর্ডারটাকে নিয়ে আসে যে এই মৌটুসি রায়ের যে ম্যাটারে, যেটা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার দিয়েছিলেন, যে প্যানেল প্রোডাকশন বা পাবলিকেশনের ব্যাপারটা ছিল, বা কালেক্টেড করে, অর্থাৎ প্রত্যেকটা ডিপিএসসি থেকে প্যানেল কালেক্ট করো, দেন ডিপিএসসি সেটাকে পাবলিশ করে, বোর্ড সেটাকে পাবলিশ করবে বা ওনার বেঞ্চে জমা দেবে। তো সেক্ষেত্রে কী হয়, তারা যারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই প্যানেলের বিরোধিতা, প্যানেল প্রকাশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায়, তারা সেখান থেকে যে অর্ডারটা নিয়ে আসে, সেই অর্ডারটা হচ্ছে ইন দ্য মিনওয়াইল প্রসিডিং অফ দ্য WP 18,726, যেটা কিনা 2023, যেটা কিনা মৌটুসি রয়ের যে মামলাটা, সেই মামলাতে অ্যালং উইথ দ্য ম্যাটার্স কানেক্টেড দেয়ার উইথ বিফোর দ্য লার্নেড সিঙ্গেল জাজ উইল রিমেন স্টেড। অর্থাৎ তারা যেটা এখানে যে অর্ডারটা তারা নিয়ে আসে, সেটা হচ্ছে যে সিঙ্গেল বেঞ্চ, অর্থাৎ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার এই বিষয় বা এই রিলেটেড প্যানেল সংক্রান্তিত বিষয়, সম্ভবত এটাই তাদের দাবি, বা অর্ডারে টোটালটা ক্লিয়ার না অ্যাকচুয়ালি। তো হয় ওই মামলার সাথে কানেক্টেড অ্যাপ্লিকেশন যেগুলো আছে, অথবা এটা আরেকটা যেটা ধারণা হতে পারে যে প্যানেল প্রকাশ সম্পর্কিত সমস্ত মামলার তার উপর কিন্তু সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে স্টে করে দিয়েছে, যে সিঙ্গেল বেঞ্চ এই অর্থে কিছু পারবে না। তো এই মোটামুটি ছিল মৌটুসি রায় এবং রমেশ মালিকের ব্যাপারটা। রমেশ মালিক ম্যাটারটা কিন্তু খুব দ্রুত উঠছে হাইকোর্টে, তার তারিখ হচ্ছে 5 তারিখ। তো দুটো মামলার দুটো রেসপেক্টে আমি বলে দিলাম কীভাবে এখন বর্তমান সিচুয়েশন প্যানেল পাবলিকেশন বা প্রোডাকশনের উপর 42,000-এর। তো খুব দ্রুত ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হচ্ছে। তো আশা করা যায় এখান থেকে একটা কিছু কিন্তু ভালো খবর, বা হয়তো প্যানেল প্রকাশের কোনো একটা অর্ডার আসলেও আসতে পারে। এখন দেখা যাক যে জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে আছে সেখানে কি হয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।